নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধদেব গুহর লেখা খুব সুন্দর একটি ছোট গল্প, মন ছোঁয়া গল্প। গল্পের নাম শেষ বিকেলের প্যাসেঞ্জার। গল্প শুরুর আগে আমার দু একটি কথা আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক অবশ্যই করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প শেষ বিকেলের প্যাসেঞ্জার। চৌপান প্যাসেঞ্জারের গতি কমে এলো। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম দূরে ছবির মতো একটা স্টেশন দেখা যাচ্ছে। এইখানেই তাহলে থাকো তুমি? এইখানেই, এই জঙ্গল পাহাড় ঘেরা অখ্যাত জায়গায় তুমি নিজেকে নির্বাসিত করেছ, হারিয়ে গেছ ইচ্ছা করে? একটু আগেই কি একটা স্টেশন পেরিয়ে এলাম। এই স্টেশনের উল্লেখ ছিল তোমার চিঠিতে, মনে পড়ল। আসলে কাল রাত থেকে আমার আর কিছুই মনে থাকছে না। ট্রেনটি যেই তোমার দিকে মুখ করে চলতে শুরু করেছে, তোমার মুখ ছাড়া, তোমার মুখের শান্তশ্রী ছাড়া কিছুই মনে থাকছে না। কাউকে যে জিজ্ঞেস করব তোমার ঠিকানায় পৌঁছালাম কিনা, এমন দ্বিতীয় প্রাণী নেই এই কম্পার্টমেন্টে। ট্রেনটা আর একটু এগোতেই নামটা পড়া গেল স্টেশনের। হ্যাঁ, এখানেই আমার সেই তুমি থাকো, যাকে 1 বছর আমি দেখিনি। আজ তোমাকে 4 ঘন্টা চোখের দেখা দেখবার জন্যে 13 ঘন্টা জার্নি করে আমি এসেছি। আবার 13 ঘন্টা জার্নি করে আজই ফিরে যাব। আজই ফিরে যাব শুনে তুমি বলবে, এলে কেন, কি লাভ এমন করে এসে? উত্তরে কি বলবো তা আমিও ভেবেছি বলবো। এর চেয়ে বেশি বা থাকবো কেন? থেকে লাভ কি? তোমাকে বড় দেখতে ইচ্ছে করছিল, তাই দেখতে এলাম। শুধু চোখের দেখা দেখার পক্ষে যথেষ্ট নয় কি 4 ঘন্টা সময়? আমি জানি আমার কথার খোঁজাটা তুমি বুঝতে পারবে। তারপর মুখ নিচু করে বলবে, যা ভালো মনে করো তাই করবে, তোমার উপর আমার তো কোনো জোর নেই। ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকে পড়ল। সেটা বাঁধানো নয়, লাল কাঁকড়ের জমি, দুপাশে শালের জঙ্গল ঘন হয়ে আছে। কাছেই বোধহয় কোনো হাট ছিল। আজ দেহাতি ওরা গঞ্জুরা নানা রকম সামান নিয়ে হাট থেকে উঠছে নামছে। প্ল্যাটফর্মের এক কোণে একটা চায়ের দোকান, চার গরম সিঙ্গারা বিক্রি হচ্ছে। ট্রেনটা থামার আগে স্টেশনের এই মাথা থেকে ও মাথা চোখ বুলিয়ে নিলাম, কোথাওই তোমাকে দেখা গেল না। স্টেশন মাস্টার, শিকার বাবুরা, কালো কালো সরল মুখ দেহাতি লোকজনগুলোর মুখগুলো আমার চোখের মনির লেন্সে ধরা পড়ে ফেড আউট করে গেল। কারো ছবি চোখে লেগে থাকলো না। ফিসফিস করে বৃষ্টি কথা বলছে। ঝোলাটা কাঁধে ফেলে নেমে পড়লাম। নেমে পড়তেই দেখলাম সেই চায়ের দোকানের ভিতরের কাঠের বেঞ্চ থেকে উঠে ছাতা খুলে তুমি আমার দিকে এগিয়ে আসতে লাগলে। একটা খয়েরি রঙের তাঁতের শাড়ি পরেছিলে তুমি, ফিকে খয়েরি রঙা ব্লাউজ, এলো খোপা করেছিলে, টিপ পরেছিলে বড় করে। তোমার মনে ছিল বড় করে টিপ পরলে তোমাকে আমি বেশি সুন্দর দেখি।
তুমি ভিড় ঠেলে হাসি মুখে এগিয়ে আসছিলে আমার দিকে। সেই মুহূর্তে আমার ভীষণ ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে আমার বুকের মধ্যে তোমাকে জড়িয়ে ধরি, কিন্তু উপায় নেই। লোকজন, দিগন্ত, বেআব্রু আকাশ, সমাজ, সংসার, এত কিছুর বুহ ভেদ করে যা সমস্ত জীবন এমন তীব্রভাবে চাইলাম, তা করতে আর পারলাম কোথায়। তুমি কাছে এলে, এসে আমার মুখের দিকে চেয়ে হাসলে, বললে, খুব কষ্ট হয়েছে তোমার না? এই পাণ্ডব বর্জিত জায়গায় ভদ্রলোকে আসে। তারপরই বললে, চলো চা খেয়ে নেবে গরম গরম, ভালো লাগবে। কেমন ঠান্ডা দেখেছো তো, এখানে এই শীতে আমরা কি করে থাকি বুঝতেই পারো। আমি তোমার মুখের দিকে তাকিয়ে বললাম, তোমার কি শরীর খারাপ? জ্বর হয়নি তো? তুমি হাসলে, বললে, না কিছু না। আজ স্কুলে যাওনি? না, আজ ছুটি নিয়েছি। কেন? তুমি আমার চোখের দিকে তাকালে, উত্তর দিলে না কোনো। তোমাকে হঠাৎ দেখে মনে হলো তুমি ভীষণ লাজুক হয়ে গেছো, আমার সঙ্গে প্রথম আলাপের সময় যেমন ছিলে। চা খাওয়ার পর স্টেশনের বাইরে এসে দাঁড়ালাম আমরা। বাইরেটা ততক্ষণে ফাঁকা হয়ে গেছে, কোনো ট্যাক্সি বা সাইকেল রিক্সা কিছুই নেই। আমি বললাম, তোমার কোয়ার্টার কি কাছেই? তুমি বললে, না, তা প্রায় মাইল 1.5 হবে। চলো শর্টকাট দিয়ে যাই, পথটা তোমার ভালো লাগবে। তারপর বললে, জানো, কোনো রকম কনফিডেন্স নেই পা ছাড়া। নিজেদের পা ছাড়া যাদের দাঁড়াবার আর কোনো উপায় নেই, শুধু তাদের জন্যই এই জায়গা। ছোট পোস্ট অফিসের পাশ দিয়ে, মাঠ পেরিয়ে, বড় বটগাছের তলা দিয়ে, কতগুলি ছোট ছোট দোকান পেরিয়ে আমরা একেবারে নির্জনতার মধ্যে এসে পড়লাম। জায়গাটা একটা মালভূমির মতো, চতুর্দিকে পাহাড় দেখা যাচ্ছে, পুরনো মহুয়া গাছ এখানে ওখানে ছড়িয়ে, ছাড়া ছাড়া শাল সেগুন, কাছে দূরে সবুজের আড়ালে আবডালে লাল টালির ছাদওয়ালা বড় ছোট বাংলো। দেখতে দেখতে পথটা ঢালু হয়ে একটা পাহাড়ি ঝর্ণার দিকে গড়িয়ে গেছে। শুধলাম, ঝর্ণাটা পেরোতে হবে বুঝি? জল নেই? তুমি বললে, জল আছে, হাঁটু জল, স্রোতও আছে। ঝর্ণার কাছে এসে তুমি বললে, তুমি আগে যাও, তোমার পিছনে আমি যাচ্ছি। আমি এগিয়ে গেলাম, তুমি প্রায় আমার পিছনে পিছনে আসতে লাগলে। ঝর্ণাটার মাঝ বরাবর এসেছি, হঠাৎ তুমি সব বলে আমার পাঞ্জাবির কোণাটা চেপে ধরলে। এতক্ষণ নিশ্চয়ই তোমার শাড়ি হাঁটুর উপরে তুলে নদী পেরুচ্ছিলে। আমাকে জড়িয়ে ধরতেই শাড়ি জলে ভিজে গেল। তুমি আমার বাহুতে ভর দিয়ে দাঁড়িয়ে রইলে। তোমার গা লাগাতেই মনে হলো গা পুড়ে যাচ্ছে জ্বরে। কপালে হাত দিয়ে দেখি প্রচন্ড জ্বর। কি করব ভেবে পেলাম না, কি বলবো তাও নয়। বললাম, তোমাকে কোলে করে পার করে দিই। অত জ্বরের মধ্যেও তুমি তেমনই হাসলে, দুষ্টু দুষ্টু হাসি, যেমন চিরদিন হাসো। বললে, মোটেই না, অত দরদে কাজ নেই। তাহলে আমার হাত ধরো। না, হাত ধরবো না। ধরবই যদি তো এমনি ধরবো, পাড়ে উঠে ধরবো। আমি বললাম, কেন? তুমি বললে, তোমার হাত ধরে যখন কোনো নদী পার হয়নি, আজ আর তার দরকার নেই, আমি নিজেই পার হতে পারবো। মাথাটা ঘুরে গিয়েছিল তাই। আমি তোমাকে জানি, তাই কথা না বলে আবার এগিয়ে গিয়ে পাড়ের পাথরে বসলাম। তুমিও এসে আমার পাশের পাথরে বসলে। আমি রাগের গলায় বললাম,
এত জ্বর নিয়ে কেউ এই বৃষ্টিতে এতখানি পথ হেঁটে আসে? তুমি কিরকম লোক বলো তো? লোক তো আমি ভালো নয়, তা তো তুমি জানোই, কিন্তু আমি না এলে কে তোমাকে চিনত? আমি ছাড়া তোমাকে কেউ কি চেনে, না চিনেছে কখনো? চমকে উঠে তোমার মুখের দিকে চাইলাম। তুমি থুতনির ওপরে মুখ রেখে দুই হাত পা ছড়িয়ে বসেছিলে। তোমার হাঁটুর উপরে হাত রাখলাম আমি। তুমি কথা বললে না, চুপ করে নদীর দিকে চেয়ে রইলে। একটু পরে বললাম, উঠবে না? তাড়াতাড়ি চলো, তোমার এক্ষুনি শুয়ে পড়া দরকার। ডাক্তার দেখিয়েছ? এখানে ডাক্তার নেই, এখান থেকে 20 মাইল দূরে রুবিয়া, সেখানে আছে। অ্যানাসিন খেয়েছি, বাড়ি গিয়ে আবারও খাবো, ঠিক হয়ে যাবে। আমি অধৈর্য গলায় বললাম, কম করে 3-4 জ্বর, গা তো পুড়ে যাচ্ছে। আর কি ছেলে মানুষই করছো তুমি? বাড়ি চলো, আমি এক্ষুনি ডাক্তার আনছি। তুমি হাসলে, বললে, সত্যি নেই? কি করে আনবে? আজ থেকে কাল ভোরের বাসে গেলে সেখান থেকে ট্যাক্সি করে আনতে পারবে। সে তো অনেক সময় আর খরচের ব্যাপার, আমার অত সামর্থ্য নেই। তারপর একটু চুপ করে থেকে বললে, এখানে তুমি আমারই মতো অসহায়। গাড়ি, টেলিফোন, দাসদাসী, ড্রাইভার, এখানে তোমার কিছুই নেই। তোমার পার্সের নোটগুলোর এখানে কোনো মূল্যই নেই। মূল্য নেই তোমার যশের, তোমার প্রতিপত্তির। এখানে তুমি আর আমি সমান। একদিক দিয়ে ভালোই, আমার জন্য কিছু করে পৃথিবীর কাছে তোমার লজ্জা পাবার ভয় নেই। আমি এখানে সকলের সব নিন্দা, কুৎসা, ঈর্ষার বাইরে দিব্যি দিব্যি আরামে আছি। বলো, অনেক ভেবে চিন্তেই তো এই চাকরি নিয়েছিলাম। একসঙ্গে এতগুলো কথা বলে তুমি হাঁপিয়ে পড়লে, চোখ বুজে ফেললে। তোমার সেই চোখ বোঝা মুখের দিকে চেয়ে আমার মনে হলো ওই পাহাড়ি ঝর্ণাটা, তার লাল মাটি, নুড়ি, খড়কুটো আর ঘূর্ণি সব কিছু নিয়ে আমার বুকের মধ্যে উঠে এলো। বুকের মধ্যে যে কি এক যন্ত্রণা হতে লাগলো তা বলবার নয়। আমি তো কোন ছাড়, কোনো কবির পক্ষেও সে যন্ত্রণা ভাষায় ব্যক্ত করা বুঝি সম্ভব নয়, সম্ভব ছিল না। তুমি আস্তে আস্তে উঠে দাঁড়ালে, বললে, চলো, তোমার নিশ্চয়ই খিদে পেয়ে গেছে। আমি তোমাকে ধরে দাঁড় করালাম, তারপর হাত ধরলাম, বললাম, আস্তে আস্তে চলো, আমার কাঁধে মাথা রেখে চলো। এবারে তুমি আর আপত্তি করলে না, আমাকে পথ দেখিয়ে নিয়ে চললে। কিছুক্ষণের মধ্যে পেয়ারা গাছে ঘেরা একটা ছোট লাল টালির ছাদওয়ালা বাংলো দেখা গেল। পিটিস, ঝাঁটি ও মহুয়ার মধ্যে নুড়ি পথ বেয়ে পিছনের গেট দিয়ে আমরা ঢুকলাম। ঘরে এসে তুমি বিছানায় শুয়ে পড়লে। একটি দেহাতি মেয়ে কাজকর্ম করছিল, তুমি তাকে ডেকে খাবার দিতে বললে আমার। আমি মুখ হাত পা ধুয়ে এলাম। বাইরে দুপুর গড়িয়ে গেছে, একটু পরেই বিকেল গড়াবে। আমার হাতে বেশি সময় নেই। তোমার জন্যে আমার সত্যিই কিছু করবার নেই। তোমাকে এমন জ্বরের মধ্যে, ঘোরের মধ্যে একা একা ফেলে রেখে আমাকে আবার আমার কাজে, আমার সংসারের একঘেয়ে আনন্দহীন আবর্তে ফিরে যেতে হবে টাকা রোজগার করতে, সকলের সব রকম চাহিদা মেটাতে। পৃথিবীতে আমার একমাত্র একজনই লোক ছিল, এবং সে তুমি, যার কাছে এলে আমার মন কানায় কানায় ভরে ওঠে। অথচ তোমার জন্য আমি করবার মতো কিছুই করতে পারিনি। বলতে গেলে আমি তো এই নির্বাসনে পাঠিয়েছি তোমাকে।
আমার জন্যে? আমার সম্মানের দাম দিতেই তুমি এত দূরে চলে এসেছো। যা কিছু তোমার ছিল সব ফেলে রেখে, বিনা অনুযোগে, বিনা প্রতিবাদে। অথচ বুকের মধ্যে যন্ত্রণায় কুকিয়ে মরা ছাড়া আমার কিছুই করবার নেই তোমার জন্যে। ঘরটা বেশ বড়, টালির ছাদ, দু জায়গা দিয়ে জল পড়ছে। মেয়ারের খাটে সস্তা সজনি পাতা, ঘরের কোনায় আলনা, তাতে তোমার জামা কাপড় ঝুলছে। 4-5খানা শাড়ি বাড়িতে কেচে পাট করে রাখা। দুটো শাড়ির পার খুলে গেছে। আলনার নিচে এক জোড়া চটি, শাল ক্ষয়ে গিয়ে কাঁটা বেরিয়ে রয়েছে। চারিদিকে দৈন্য আর দারিদ্রের ছাপ। অথচ তোমার মুখে রানীর উজ্জ্বলতা। অত জ্বরের মধ্যেও তোমার মুখে হাসি লেগেই আছে। তুমি দুটো বালিশ মাথার নিচে দিয়ে আমার দিকে অপলকে চেয়ে রইলে। টিয়া ঝাঁপাঝাঁপি করছে, ফলসা গাছে বুলবুলি গান গাইছে। ঘরের বাইরে সমস্ত আলো, আনন্দ। প্রায় অন্ধকার ঘরের ভিতরে তোমার রোগগ্রস্ত মুখে লেগে রয়েছে। অনেকক্ষণ পর তুমি বললে, আচ্ছা, বাড়িতে সবাই ভালো আছে? তোমার স্ত্রী আর তোমার ছেলেরা? তোমার ছোট ছেলে কার মতো দেখতে হয়েছে? আমি চুপ করে রইলাম। বড় লজ্জা করতে লাগলো আমার। মুখ নিচু করে বললাম, ভালো আছে, সবাই ভালো আছে। এমন সময় কাজের মেয়েটি মেঝে পরিষ্কার করে একটা কাঁথা পেতে খাওয়ার জায়গা করে দিল। তুমি হঠাৎ বললে, দাড়ি কামালে না কেন? এতদিন পরে তোমাকে দেখলাম, এরকম করে দেখতে ভালো লাগে না। আমি হাসলাম। তোমার কোলের উপরে রাখা হাতটা আমার হাতে নিলাম। তুমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলে। দেখলাম তোমার চোখে জল টলটল করছে। তোমার কি করে মনে থাকে জানি না, আমি যা যা খেতে ভালোবাসি সবই রান্না করেছিলে। তুমি শুয়ে শুয়ে বলতে লাগলে, এটা আর একটু খাও, ওটা আর একটু নাও। বললে, ভালো করে খাও লক্ষ্মীটি, তোমার জন্য জ্বর গায়ে রান্না করেছি, আমার অনেক কষ্টের দাম দিও। খাওয়া থামিয়ে মুখ তুলে বললাম, তোমার কোনো কষ্টের দামই তো দিতে পারলাম না, বলো। এই জীবনে শুধু তো নিলামই তোমার কাছ থেকে, বদলে কিছুই তো দিলাম না। তুমি বললে, সব কথা থাক, ভালো করে খাও। কি যে ভালো লাগছে আমার। তুমি আমার পর্ণকুটিরে এসেছো, আমার চোখের সামনে বসে খাচ্ছ। বিশ্বাস করো, ভালো লাগায় আমি মরে যাচ্ছি। খাওয়া শেষ করে উঠে তোমার বিছানায় তোমার পাশে এসে বসলাম। লক্ষ্মী তোমাকে লেবু মিশিয়ে বার্লি এনে দিল। তুমি বার্লিটা শেষ করে আমার মুখের দিকে তাকিয়েই হঠাৎ বললে, হ্যাঁ, আমার কাছে এসো। ওরকম মুখ করে বসে আছো কেন? এসো, আমার কাছে এসো। তুমি দু হাতে আমার চুল এলোমেলো করে দিলে, দু হাতে আমার মুখ ধরলে, আমার চোখের মধ্যে কি যেন খুঁজতে লাগলে। তারপর ঘরের কোনায় তোমার পড়াশোনার টেবিলের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললে, ওই ড্রয়ারে একটা জিনিস আছে, একটু নিয়ে আসবে। ড্রয়ারটা খুলে দেখলাম আমার একটা পুরনো দিনের ছবি। তুমি বললে, আনো, এখানে আনো। ছবিটা তোমার হাতে দিলাম। তুমি ছবিটা হাতে নিয়ে বললে, তুমি শুধু আমার ছেঁড়া শাড়ি আর আমার অভাবটাই দেখলে, তুমি কোনোদিনও আমার সুখটা দেখলে না। তারপর একটু থেমে বললে, মনে পড়ে, মনে পড়ে একদিন তুমি বলেছিলে
আমি তোমার রানী? আমি উত্তরে বলেছিলাম, চাই তোমার পেতনি। কিন্তু আজ আমার সমস্ত দুঃখের মধ্যে আমার মতো করে কেউ জানে না যে সত্যি আমি রানী। আমার রাজাকে আমি রোজ দেখতে পাই না, কাছেও পাই না, এইটুকুই যা দুঃখ। তা বলে আমার এ পাওয়া মিথ্যা নয়, আমার এই সাম্রাজ্য তো হেলা ফেলা নয়। এই পাওয়াকে মিথ্যে করে দেয় এমন কোনো শক্তি নেই পৃথিবীতে। দেখতে দেখতে যাবার সময় হলো, আমি উঠলাম। তুমি বাইরে দরজা অবধি এলে, এসে দরজা ধরে দাঁড়িয়ে রইলে। সিঁড়ি দিয়ে নেমে এলাম আমি মুখ নিচু করে। তুমি পেছন থেকে ডাকলে, বললে, শোনো, আমার দিকে তাকাও, হাসো একটু। বললে, যাবার সময় অমন করে যেতে হয় না। আমি একটু দাঁড়ালাম, খলের পুতুলের মতো হাসলাম। তারপর সেই পিটিশ ও ঝাঁটি জঙ্গল পেরিয়ে স্টেশনের দিকে যেতে লাগলাম। তখন সন্ধে হব হব। শেষ বিকেলের হলুদ আলো প্রদোষের মাঠ প্রান্তরকে কি এক ব্যথাতুর রঙে রাঙিয়ে দিয়েছিল। চারিদিক থেকে তিতিরের কান্না আমার সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে ফেলল। ট্রেন এসে গিয়েছিল, ঝোলা কাঁধে উঠে পড়লাম। ঘন্টা বাজলো গাড়ির, ঘন্টা বাজলো আমার মাথার মধ্যে, আমার বুকের মধ্যে শেষ বিকেলের প্যাসেঞ্জার। দিনের শেষ আলোয় জ্যোতি ও গতির মধ্যবর্তী স্বপ্নলোকে, ঘন্টা শব্দের অনুরণনের মধ্যে এক নিরুদ্দেশ গন্তব্যের উদ্দেশ্যে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সেই সুন্দর সন্ধ্যার সমস্ত আলো, শব্দ, গন্ধ পেরিয়ে এসে আমার মন যেন এক দুর্গের সানন্ধকার ঘরে একজন রোগিণীর আশ্চর্য চোখে চেয়ে রইল অনিমিখে। ট্রেনটা ছেড়ে দিল, তারপর গতি বাড়ল ধীরে ধীরে। জানালা দিয়ে বাইরে চেয়ে একা বসে আমি ভাবছিলাম, আমার সমস্ত প্রাপ্তির মধ্যেও আমি কত অসহায়। পেছনে ফিরে যাওয়ার জোরটুকু পর্যন্ত আমার নেই। শেষ বিকেলের প্যাসেঞ্জার দুলতে দুলতে চলতে লাগলো। ঝিকমিক করে আর একটা অদৃশ্য দিকি দিকি আগুন ক্রমশই গনগনে হয়ে উঠতে লাগলো আমার বুকের মধ্যে।